আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চমৎকার একটি টপিকস নিয়ে কথা বলবো। এই টপিকসটি হচ্ছে দ্য বেস্ট প্র্যাকটিসেস অফ সুপার সেলস প্রফেশনালস ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা সেলসে এবং মার্কেটিং এ জব করেন, যারা ডিরেক্টলি সেলসে জব করেন, যাদেরকে আমরা বলি মেডিকেল প্রমোশন অফিসার অথবা মেডিকেল সার্ভিসেস অফিসার, যেভাবে আমরা বলি। সো যারা আসলে অ্যাচিভার, যাদেরকে অনেক সময় বলা হয় যে সুপার সেলস প্রফেশনালস বলা হয় অথবা অ্যাচিভারও বলা হয়, তারা তাদের প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিতে যে বেস্ট প্র্যাকটিস গুলি কি কি সেটা কিভাবে করবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো দ্য বেস্ট প্র্যাকটিসেস অফ সুপার সেলস প্রফেশনালস ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমাদের বলে নেওয়া উচিত সেটা হচ্ছে দ্য আর্ট অফ ফার্মাসিউটিক্যাল সেলিং। দ্য ফার্মাসিউটিক্যাল সেলিংটা কি, এই বিষয়ে আমরা একটু বলে নিতে চাই। তো ফার্মাসিউটিক্যাল সেলসটা হচ্ছে দ্য সেলস ইজ হোয়ার লাভ অ্যান্ড সেলস রেসপেক্ট মিট। অর্থাৎ সেলস ইজ হোয়ার লাভ, এখন এই লাভটা হচ্ছে টু দ্য কাস্টমার, কাস্টমার প্রতি ভালোবাসা, এবং সেলস রেসপেক্ট, এবং এটা হচ্ছে যে নিজের প্রতি যে আত্মসম্মান, সে ব্যাপারটাকে আমরা বলছি। তাহলে সেলস তখনই হবে যখন কাস্টমার প্রতি ভালোবাসা প্রকাশ করা হবে নিজের আত্মসম্মানটা ঠিক রেখে, তখনই কিন্তু সেখানে সেলস সেলিং যে কাজটা সেটা সম্পূর্ণ হবে। সেলস ইজ বিল্ডিং ট্রাস্ট অর সেলস ইজ বিল্ডিং রিলেশনশিপ। সেলস এর মাধ্যমে কিন্তু বিশ্বাস তৈরি হয় এবং আপনার সেলার থেকে কাস্টমারের মধ্যে, এবং সেলস ইজ বিল্ডিং ট্রাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেলস ইজ বিল্ডিং রিলেশনশিপ। সেলস এর মাধ্যমে কিন্তু সম্পর্ক তৈরি হয় কাস্টমারদের সাথে। সো এখন যেখানে আমরা বললাম যে সেলস ইজ হোয়ার লাভ অ্যান্ড সেলস রেসপেক্ট মিট, ব্যাপারটিকে আমি যদি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে লাভিং ইউর কাস্টমার এনাফ। সো যখন সেলসে কোনো একজন মেডিকেল প্রমোশন অফিসার কাজ করবে, তখন একজন মেডিকেল প্রমোশন অফিসারের কিন্তু একদমই মেইন কাস্টমার হচ্ছে হলো ডক্টর। চিকিৎসকরা হচ্ছে মেইন কাস্টমার। সো লাভিং ইউর কাস্টমার্স এনাফ, টার্গেট কাস্টমারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে অথবা টার্গেট কাস্টমারকে ভালোবাসতে হবে। টু কল দেম, যেটাকে আমরা বলি ভিজিট, তাকে ভিজিট করতে হবে, সেটাকে আমরা বলছি যে টু কল দেম, তাকে ভিজিট করতে হবে। অ্যান্ড অফার ইউর প্রোডাক্ট সলিউশন। সো তাকে ভিজিট করার পর তাকে যে প্রোডাক্টগুলি কল করবে, সেই প্রোডাক্টের কল বলতে আসলে বিভিন্ন প্রোডাক্টের সলিউশনটা তাকে অফার করতে হবে। সো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আসলে বিভিন্ন ডিজিজের অ্যাগনিস্টে মূলত চিকিৎসকরা, ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। তাহলে কোন ওষুধটি কোন রোগের জন্য আপনার অ্যাপ্রোপ্রিয়েট অথবা রাইট চয়েস, সেই বিষয়টা আসলে ডক্টরদেরকে অফার করতে হবে। সেজন্য বলাই হচ্ছে যে অফার প্রোডাক্ট সলিউশন। একটা প্রোডাক্ট, একটা ঔষধ একজন পেশেন্টের যে সমস্যাগুলি সমাধান করতে পারবে, সলভ করতে পারে, সেই সমস্যাগুলি মূলত নিয়ে আলোচনা করতে হবে ইন ফ্রন্ট অফ ডক্টর। অ্যান্ড রেসপেক্টিং ইউরসেলফ এনাফ, এবং সো একজন কাস্টমারের সামনে কিন্তু নিজের আত্মসম্মানটাকে সবসময় ঠিক রাখতে হবে, নিজের আত্মসম্মানকে নষ্ট করে নয়। সো সেটার জন্য বলা হচ্ছে যে রেসপেক্টিং ইউরসেলফ এনাফ টু ডিমান্ড পেমেন্ট। এখানে পেমেন্ট বলতে আসলে যেটা বলছি সেটা হচ্ছে ডক্টরদেরকে আমরা ভিজিট করব, ডক্টরদেরকে প্রোডাক্ট সলিউশন অফার করব, সো তারা আমাদেরকে কি দেবে, তারা আমাদেরকে কিভাবে পেমেন্ট দেবে, এটাকে আমরা বলছি যে আরএক্স। সো আমি যখন আমার একজন ডক্টরের জন্য আমি টাইম ইউটিলাইজ করব, ওয়েট করব, টাইম ইউটিলাইজ করব, ভিজিট করব, তাকে আমার প্রোডাক্টের অফার করব, সো এট দ্য সেম টাইম তার কাছে কিন্তু আমি প্রেসক্রিপশন ডিমান্ড করবে যাতে সে আমার প্রোডাক্টের প্রেসক্রিপশনটা করে ফর ইউর ভ্যালুয়েড সার্ভিস, যেটাকে আমরা বলছি প্রোডাক্ট কল। তাহলে লাভিং ইউর কাস্টমার্স এনাফ, অবশ্যই মানে টার্গেট কাস্টমারকে প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। টু কল দেম, তাকে ভিজিট করতে হবে। অফার ইউর প্রোডাক্ট সলিউশন, তাকে প্রোডাক্ট অফার করতে হবে, উইথ সলিউশনটাকে হাইলাইট করতে হবে। রেসপেক্টিং ইউর সেলফ এনাফ, নিজের আত্মসম্মানটাকে ঠিক রাখতে হবে। টু ডিমান্ড পেমেন্ট, আরএক্সটা চাইতে হবে, প্রেসক্রিপশন চাইতে হবে, কি জন্য? ফর ইউর ভ্যালুয়েড সার্ভিস। এই যে একটা সুন্দর ভিজিট করা হলো অথবা একটা প্রোডাক্ট কল করা হলো, সবকিছুর বিনিময়ে তার কাছে কিন্তু একটা প্রেসক্রিপশন চাইতে হবে। তাহলে এই পুরো ব্যাপারটাই হচ্ছে দ্য আর্ট অফ ফার্মাসিউটিক্যাল সেলিং। ফার্মাসিউটিক্যাল সেলিং এর পুরো কনসেপ্টটাই কিন্তু এখানে আমরা বললাম।
এখন এরপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউর পারফরমেন্স। একজন সুপার সেলস প্রফেশনাল হিসেবে আপনি কিভাবে আপনার পারফরমেন্স তৈরি করতে হবে। তাহলে প্রত্যেকটা কাজের পূর্বে অবশ্যই ইউ নিড এ প্ল্যান। একটা চমৎকার প্ল্যানিং করতে হবে এবং সেই প্ল্যানটাকে কিন্তু আপনার সেই প্ল্যানটা কার্যকর হবে কিনা সেজন্য একটু টেস্ট করতে হবে, চেক করতে হবে, অ্যান্ড দেন ফিল্ডে সরাসরি অ্যাকশনে যেতে হবে। সেজন্য আমরা বললাম যে প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাকশন। এভাবে মূলত যে কোনো আপনার স্ট্র্যাটেজি অর আপনার প্ল্যান পলিসিকে কিন্তু মার্কেটে ইমপ্লিমেন্ট করতে হবে। সো পারফরমেন্স ডেভেলপমেন্ট করতে হলে একজন সুপার সেলস প্রফেশনালস, দ্যাট মিন্স মেডিকেল প্রমোশন অফিসারকে অবশ্যই ডেইলি মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তৈরি করতে হবে, ডেইলি ওয়ার্ক করতে হবে। সো এই ওয়ার্কটা শুরু হবে কিভাবে সেটা আমরা বলছি যে স্টার্ট উইথ দ্য রাইট। একজন মেডিকেল প্রমোশন অফিসারকে তার দিনটা সঠিকভাবে শুরু করতে হবে। তাহলে দিনটা সঠিকভাবে শুরু করে আমরা যেটা বলি সেটা হলো তাকে সঠিকভাবে রিপোর্টিং করতে হবে। এবং এই রিপোর্টিং করার কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে, টাইম আছে, বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে। তো অবশ্যই একজন সুপার সেলস প্রফেশনালের জন্য প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে মর্নিং। এই মর্নিং এ তাদেরকে তাদের কাজটা শুরু করতে হবে স্টার্ট উইথ দ্য রাইট, সঠিকভাবে। সো স্টার্ট উইথ দ্য রাইট এটা বলতে আমরা বুঝাচ্ছি যে সেটা তার রাইট মাইন্ডসেট থাকতে হবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড রাইট টাইমে তাকে শুরু করতে হবে অ্যান্ড রাইট প্লেসে যেয়ে শুরু করতে হবে। তাহলে স্টার্ট উইথ দ্য রাইট, দ্যাট মিনস একজন মেডিকেল প্রমোশন অফিসারকে তার দিনটা শুরু করতে হবে রাইট মাইন্ডসেট নিয়ে, রাইট টাইমে অ্যান্ড রাইট প্লেসে। তাহলে রাইট টাইম অ্যান্ড রাইট প্লেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ রাইট মাইন্ডসেট। মাইন্ডসেটটা যাতে সঠিক হয়, মাইন্ডসেটটা যাতে ইতিবাচক হয়, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন একজন মেডিকেল প্রমোশন অফিসারের জন্য রাইট টাইমটা কখন, কয়টা সে দিনটা শুরু করবে, এটা এই টাইমটাকে আমরা সুনির্দিষ্ট করে ভাবে বলছি যে একজন মেডিকেল প্রমোশন অফিসারকে অবশ্যই 8:30টায় দিন শুরু করতে হবে, তার কাজটা শুরু করতে হবে। 8:30 একটা সুনির্দিষ্ট টাইম, এই সুনির্দিষ্ট টাইমে রাইট প্লেসে, একটা সুনির্দিষ্ট প্লেসে তাকে উপস্থিত হয়ে তার ডেইলি ওয়ার্কটা শুরু করতে হবে। এখন মেডিকেল প্রমোশন অফিসার এবং ফিল্ড ম্যানেজার, এই মেডিকেল প্রমোশন অফিসার এবং ফিল্ড ম্যানেজার তারা কিন্তু দুজনকে আমরা বলি যে সুপার সেলস প্রফেশনালস। সো মেডিকেল প্রমোশন এবং ফিল্ড ম্যানেজার, এদের কাজের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এরকম যে মেডিকেল প্রমোশন অফিসার নিড সেলফ টাইম ম্যানেজমেন্ট। একজন মেডিকেল প্রমোশন অফিসার মূলত নিজের টাইম ম্যানেজমেন্ট করার জন্য সে কাজ করে অথবা সে প্রস্তুতি নেয়, সে নিজের টাইম ম্যানেজ করে কিন্তু সে কাজ করে। বাট একজন ফিল্ড ম্যানেজার নিড টিম টাইম ম্যানেজমেন্ট, কারণ একজন ফিল্ড ম্যানেজার মূলত 5 জন কিংবা 6 জন মেডিকেল প্রমোশন অফিসারকে মনিটরিং করে। তাহলে একজন ফিল্ড ম্যানেজারের নিজের টাইম ম্যানেজমেন্ট যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি হচ্ছে তার টিমের প্রত্যেকটা মেম্বারের টাইম ম্যানেজমেন্টের উপর তার সুদৃষ্টি রাখা এবং সেটাকে যাতে সবাই মেনটেন করে সেজন্য তাকে বিভিন্ন ধরনের ডিরেকশন দেওয়া। এবং আরেকটা পার্থক্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমপিও মেডিকেল প্রমোশন অফিসার নিড প্রোডাক্ট নলেজ। এখানে প্রোডাক্ট নলেজ আমরা বুঝাচ্ছি হলো যে আহ, আহ, একটা প্রোডাক্ট একজন কাস্টমারের সামনে, ডক্টরের সামনে কিভাবে ডিটেইল করতে হবে, অথবা একটা প্রোডাক্ট কিভাবে একজন কেমিস্টের সামনে কল করতে হবে। এই দুইটা, এটাকে আমরা বলি যে প্রোডাক্ট কল প্লাস সেলস কল, দুইটার জন্য যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটাকে আমরা বলছি হলো প্রোডাক্ট নলেজ। তাহলে একজন মেডিকেল প্রমোশনাল অফিসারের অবশ্যই প্রোডাক্ট নলেজ থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম ফিল্ড ম্যানেজার নিড ইন্ডাস্ট্রি নলেজ। একজন ফিল্ড ম্যানেজারের শুধুমাত্র প্রোডাক্ট নলেজ থাকলেই হবে না, একজন ফিল্ড ম্যানেজারের অবশ্যই কিন্তু ইন্ডাস্ট্রি নলেজ থাকতে হবে। সো ইন্ডাস্ট্রি নলেজ বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেলস মার্কেটিং করার জন্য যে নলেজটা, সো এই টোটাল একটা নলেজ কিন্তু তার কিন্তু থাকতে হবে। সো সেই নলেজটা দিয়েই কিন্তু সে 5 জন এমপি অথবা 6 জন মেডিকেল প্রমোশন অফিসারকে সেলস এর হোক, মার্কেটিং এর হোক, বিভিন্ন ধরনের কিন্তু গাইডলাইন অথবা ডিরেকশন সে দিতে পারবে। এছাড়াও এমপিও এবং মেডিকেল প্রমোশন অফিসার আরেকটা পার্থক্য রয়েছে কাজের ক্ষেত্রে, সেটা হলো এমপিও ইমপ্লিমেন্টস ডিরেকশন ফ্রম অ্যাবভ। তো এমপিওর কাছে যে ডিরেকশন গুলি উপরের থেকে আসে সেটাই কিন্তু এমপিওরা মার্কেটে ইমপ্লিমেন্ট করে, ইজ জেনারেলি ইন রিয়াক্টিভ মুড। এমপিওরা বেশিরভাগই সব ধরনের আপনার ডিরেকশনকে কিন্তু রিয়াক্টিভ মুডে রিসিভ করে
অথবা রিঅ্যাক্টিভ মোডে তারা অ্যাপ্লাই করতে যায়। তারা কোনো কিছুকে আসলে সহজভাবে বেশিরভাগ এমপিও নিতে পারে না, তারা সবকিছুতে রিয়াকশন দেখায়। কিন্তু একজন ফিল্ড ম্যানেজারকে তা করলে হবে না। ফিল্ড ম্যানেজার জেনারেটস নিউ আইডিয়াস এন্ড ডিরেকশন। ফিল্ড ম্যানেজার যেটা করে সেটা হচ্ছে সে নতুন নতুন আইডিয়া সে ডেভেলপ করে এবং নতুন নতুন ডিরেকশন দেওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করে অথবা এমপিওদেরকে সেই ডিরেকশনটা দেয়। ইজ জেনারেলি ইন প্রোঅ্যাক্টিভ মুড, সে কিন্তু অলওয়েজ প্রোঅ্যাক্টিভ মুডে এই কাজগুলি সুন্দরভাবে সম্পন্ন করে। তাহলে মেডিকেল প্রমোশন অফিসার ইমপ্লিমেন্টস ডিরেকশন ফ্রম অ্যাবভ। তাহলে মেডিকেল প্রমোশন অফিসারের কাছে যে ডিরেকশনটা আসে সেটা হলো হেড অফিস মেসেজ থেকে আসতে পারে, আরএসএম লেভেল থেকে আসতে পারে, ফিল্ড ম্যানেজার ম্যানেজার লেভেল থেকে আসতে পারে। আর ফিল্ড ম্যানেজাররা অথবা এরিয়া ম্যানেজাররা যেটা করবে তারা নিজেরাই বিভিন্ন ধরনের আইডিয়া ডেভেলপ করে, ইন্ডাস্ট্রি অবজার্ভ করে তারা আইডিয়া ডেভেলপ করে এবং সেটা সেই ডিরেকশনগুলি মূলত এমপিওদেরকে দেয়। এবং ফিল্ড ম্যানেজাররা অলওয়েজ যেটা করতে হবে তাদের একটা প্রোঅ্যাক্টিভ মুডে থাকতে হবে, সবকিছুতে তারা কিন্তু একটু হাইপার অ্যাক্টিভ অ্যাটিটিউড শো করতে হবে। তাহলে রোল অফ ফিল্ড ম্যানেজার, এখানে ফিল্ড ম্যানেজাররা সাধারণত দুই ধরনের ফিল্ড ম্যানেজারকে আমরা দেখি মার্কেটে। সেটা হচ্ছে ফিল্ড ম্যানেজার হু ডিস্ট্রয়। কিছু কিছু ফিল্ড ম্যানেজার আছে তারা কিন্তু তাদের অ্যাটিটিউডের কারণে একটা টিমকে ডিস্ট্রয় করে দেয়। এই ধরনের ফিল্ড ম্যানেজার হচ্ছে যেই ফিল্ড ম্যানেজাররা তাদের টিমে সব সময় বিভিন্ন প্রবলেম নিয়ে কথাবার্তা বলে, তাদের টিমটা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড কিছু ফিল্ড ম্যানেজার রয়েছে হু ডেভেলপ, যারা তাদের টিমকে প্রতিনিয়ত ডেভেলপ করে যায়। ওই ফিল্ড ম্যানেজাররা তারা ইন্ডাস্ট্রির পজিটিভ বিষয়গুলি টিমে দেওয়ার চেষ্টা করে, পজিটিভ টিম এনভায়রনমেন্ট বজায় রাখে, টিমের একটা চমৎকার কালচার তৈরি করে, একটা ডিসিপ্লিন তৈরি করে টিমের মধ্যে, সেই টিমগুলি কিন্তু ডেভেলপ করে। তাহলে একটা টিম ডিস্ট্রয় হবে না ডেভেলপ হবে, ইট ডিপেন্ডস অন ফিল্ড ম্যানেজার অ্যাক্টিভিটিস, অ্যাকশন, ইনিশিয়েটিভ, অ্যাটিটিউড, এই বিষয়গুলির প্রতি ডেভেলপ করে। তবে কিছু কিছু ফিল্ড ম্যানেজার টিমকে ডিস্ট্রয় করে দেয়, আবার অন দা আদার হ্যান্ড কিছু কিছু ফিল্ড ম্যানেজার কন্টিনিউয়াসলি টিমকে ডেভেলপ করে। এটা হলো একজন ফিল্ড ম্যানেজারের খুব গুরুত্বপূর্ণ রোল। এখন আমরা আলোচনা করব যে রেজাল্ট ড্রিভেন ওয়ার্ক কিভাবে করা যায়, কিভাবে একটা রেজাল্ট ড্রিভেন ওয়ার্ক তৈরি করা যায় প্রতিদিনই। সেটা হচ্ছে রেজাল্ট ড্রিভেন ওয়ার্ক করার জন্য অবশ্যই একজন মেডিকেল প্রমোশন অফিসারকে রাইট কাভারেজ করতে হবে, রাইট প্লেসে। যে এখানে রাইট প্লেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রাইট প্লেসের যে কাভারেজটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাইট টার্গেট, রাইট টার্গেট, অনেক কাস্টমার থাকতে পারে বাট রাইট টার্গেট কাস্টমারকে টার্গেট করে কিন্তু কাজটা করতে হবে। সো এখানে রাইট টার্গেট কাস্টমার বলতে আমরা বলছি ডক্টরস অর কেমিস্ট, এই দুই গ্রুপকে আমরা বলতেছি রাইট টার্গেট কাস্টমার। অ্যান্ড রাইট কোয়ালিটি কল, যেটাকে আমরা বলি ভিজিট, সেটা হচ্ছে এই কলটা মূলত হচ্ছে প্রোডাক্ট কল প্লাস সেলস কল উইথ কোয়ালিটি। প্রোডাক্ট কলের মধ্যে যাতে একটা কোয়ালিটি থাকে, সেলস কলের মধ্যে যাতে একটা কোয়ালিটি থাকে। প্রোডাক্ট কলটা মূলত করতে হবে ডক্টরকে এবং সেলস কলটা মূলত করতে হবে কেমিস্টকে। এখন রেজাল্ট ড্রিভেন ওয়ার্কের মধ্যে আমরা আলোচনা করব যে এমপিও ইফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি, কাদেরকে আমরা ইফিশিয়েন্ট এমপিও বলবো। যে মেডিকেল প্রমোশন অফিসাররা প্রতিদিন সবচেয়ে বেশি কল করতে পারবে ডক্টরকে এবং কেমিস্টকে সংখ্যায়, যে যত বেশি ডক্টরকে কল করা যায় অথবা যত বেশি কেমিস্টকে কল করা যায় তাদেরকে আমরা বলি ইফিশিয়েন্ট এমপিও। যারা যে এমপিওরা সবচেয়ে বেশি কল করতে পারে, প্রোডাক্ট কল আর সেলস কল, ডাক্তারকে অথবা কেমিস্টকে, এটাকে আমরা বলি দুটোই করতে হবে, ইফিশিয়েন্ট এমপিও। তাহলে ইফেক্টিভ এমপিও কাদেরকে আমরা বলবো অথবা এমপিওর ইফেক্টিভনেসটা কি? এই যে একজন মেডিকেল প্রমোশন অফিসার প্রতিদিন প্রোডাক্ট কল করলো অথবা সেলস কল করলো, সো প্রোডাক্ট কল এবং সেলস কলের আলটিমেট রেজাল্ট হচ্ছে সেলস, কত টাকা প্রতিদিন সেলস হলো। তাহলে একজন ইফেক্টিভ এমপিও তার কলের মাধ্যমে কিন্তু সেলস তৈরি করে। তাহলে একজন মেডিকেল প্রমোশন অফিসার প্রতিদিন যে কল করলো, সেই কল থেকে সে যে পরিমাণ সেলসটা তৈরি করতে পারলো সেটা হলো তার তার এফেক্টিভনেস। এই জন্য ইফেক্টিভ এমপিও হতে গেলে অবশ্যই আপনার কল থেকে একটা ম্যাক্সিমাম সেল জেনারেট করতে হবে। এরপর আমরা বলবো যে প্রোডাক্টিভ এমপিও কাকে বলে অথবা এমপিওর প্রোডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি। সেটা হচ্ছে একজন মেডিকেল প্রমোশন অফিসার প্রতিদিন যে পরিমাণ সেল জেনারেট করতে পারবে অথবা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে যে পরিমাণ সেলস তৈরি করতে পারবে সেটাকে আমরা বলি হলো প্রোডাক্টিভ এমপিও। তাহলে একজন মেডিকেল প্রমোশন অফিসার প্রতিদিন অনেক কাজ করবে, প্রতি মাসে সে অনেক কাজ করবে, কিন্তু তাকে প্রোডাক্টিভিটি অথবা তাকে প্রোডাক্টিভ এমপিও বলার শর্ত হচ্ছে মাস শেষে তার টোটাল কাজের যোগফল যে সেলসটা সেটা কত হলো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বলা হচ্ছে যে প্রোডাক্টিভ এমপিও অথবা এমপিওর প্রোডাক্টিভিটি দিস। এভাবে কিন্তু প্রোডাক্টিভিটি অথবা প্রোডাক্টিভ এমপিও মেজার করা হয়।
এরপরে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে রেজাল্ট ড্রিভেন ওয়ার্কের মধ্যে, সেটা হচ্ছে ট্যালেন্ট কি। ট্যালেন্ট বলতে আমরা কি বুঝি? ট্যালেন্ট হচ্ছে দ্য অ্যাবিলিটি টু লার্ন নিউ স্কিল। একজন মেডিকেল প্রমোশন অফিসার সবসময় নতুন নতুন প্রোডাক্ট নলেজ গ্যাদার করছে, শিখছে। সো এই যে তার যে নতুন নতুন প্রোডাক্ট নলেজ অথবা সেলিং স্কিল শেখার যে তার অ্যাবিলিটি, এটাকে আমরা বলছি ট্যালেন্ট। তাহলে যে একজন মেডিকেল প্রমোশন অফিসারের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, সো সে ট্যালেন্টফুল হওয়ার পরে সে যদি সেই ট্যালেন্টটা নিয়ে মার্কেটে প্রচুর পরিমাণ এফোর্ট দেয়, হার্ড ওয়ার্ক করে, তবেই কিন্তু তার কাজের একটা স্কিল বেড়ে যায়। এবং একজন স্কিলড মেডিকেল প্রমোশন অফিসার যদি তার প্রতিদিনের কাজে আবার হার্ড ওয়ার্ক করে, তাহলে কিন্তু সেই হার্ড ওয়ার্কারের তার অ্যাচিভমেন্ট কিন্তু বেড়ে যায়। তাহলে কিভাবে অ্যাচিভার তৈরি করতে হবে? অ্যাচিভার তৈরি করতে হলে অবশ্যই মেডিকেল প্রমোশন অফিসারদেরকে বিশেষ করে প্রোডাক্ট নলেজ বা সেলিং স্কিলের দিয়ে ট্রেনিং করাতে হবে এবং সেই ট্যালেন্ট তৈরি করতে হবে মেডিকেল প্রমোশন অফিসারদের মধ্যে, এবং পরবর্তী তাদেরকে আসলে হার্ড ওয়ার্ক করার জন্য প্রস্তুত করতে হবে। তাহলে ট্যালেন্ট প্লাস হার্ড ওয়ার্ক ইকুয়াল টু স্কিল। এবং স্কিল মানে হচ্ছে দক্ষতা। একজন দক্ষ মেডিকেল প্রমোশন অফিসার মার্কেটে যত বেশি হার্ড ওয়ার্ক করবে, তত বেশি কিন্তু তার অ্যাচিভমেন্ট তৈরি হবে। সো এই ফর্মুলার মধ্যে দিয়ে কিন্তু আপনার সুপার সেলস প্রফেশনাল তৈরি করা সম্ভব, অথবা সুপার সেলস প্রফেশনাল হওয়া সম্ভব। তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো ট্যালেন্ট ইনটু এফোর্ট ইকুয়াল টু স্কিল, অ্যান্ড স্কিল ইনটু এফোর্ট ইকুয়াল টু হলো অ্যাচিভমেন্ট। তাহলে দেখেন, উইদাউট এফোর্ট, দ্যাট মিনস উইদাউট হার্ড ওয়ার্ক, স্কিল অ্যান্ড ট্যালেন্ট আর ইউজলেস। হার্ড ওয়ার্ক ছাড়া একজন মেডিকেল প্রমোশন অফিসার অনেক স্কিল থাকতে পারে, অনেক ট্যালেন্ট থাকতে পারে, এভরিথিং ইজ ইউজলেস উইদাউট এনি হার্ড ওয়ার্ক। দ্যাটস ওয়াই হার্ড ওয়ার্কের গুরুত্বটা অনেক অনেক বেশি। এরপরে আমরা আলোচনা করব যে একজন মেডিকেল প্রমোশন অফিসারের যে বেসিক কোয়ালিটিস গুলি সেটা কি কি থাকা দরকার। ফার্স্ট আমরা বলছি যে জয় ইন ওয়ার্ক, অর্থাৎ কাজে কর্মে তাকে আসলে আনন্দ পেতে হবে। সে যে কাজটা করে সেই কাজের প্রতি তার ভালোবাসা থাকতে হবে, সেই কাজের প্রতি তার অ্যাটেনশন থাকতে হবে, সেই কাজের প্রতি তার মানে আপনার অ্যাফিনিটি থাকতে হবে। এই জন্য সেটাকে আমরা বলছি জয় ইন ওয়ার্ক, যাতে অর্থাৎ কাজের মধ্যে তার আনন্দ থাকতে হবে, কাজটা যাতে সে যাতে ভালোবেসে করতে পারে, এটাই বলছে জয় ইন ওয়ার্ক। দেন হারমোনি ইন রিলেশনশিপ, কাস্টমার রিলেশনশিপ তৈরি করা, রিলেশনশিপ ধরে রাখার মধ্যে কিন্তু তার একটা মানে ছন্দ থাকতে হবে। রিলেশনশিপ ডেভেলপ করার জন্য তার অ্যাফিনিটি থাকতে হবে, এটাকে আমরা বলি হারমোনি ইন রিলেশনশিপ। পেশেন্স ইন ক্লোজিং দ্য সেলস, সেলস ক্লোজিংটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবার একটা কমপ্লেক্স বিষয়ও। তাহলে অনেক কমপ্লেক্সিটি সেলস ক্লোজিং এর সময় তৈরি হয়। সেই কমপ্লেক্সিটির সময় পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। অনেকেই অধৈর্য হয়ে যায়, এই ধৈর্যটা রাখতে হবে, এই জন্য বলছে হ্যাভ পেশেন্স। কাইন্ড টু পিপল, এটা হচ্ছে মানুষের প্রতি আসলে দয়ালু হতে হবে, হাম্বল হতে হবে, সেটাই। মোরালি ইথিক্যাল, অবশ্যই ইন্টেগ্রিটি, ইথিক্স, এই বিষয়গুলি রাখবে। ফেইথফুল টু ওয়ার্ড, কথা দিয়ে কথা রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। যা আপনি যখন কাস্টমার হ্যান্ডেল করবেন, বিভিন্ন ধরনের কাস্টমার, সো কাউকে কথা দিলে সেটা রাখতে হবে, সেটা চেষ্টা না, রাখতে হবে। ফেয়ারনেস ইন দ্য সেলস, সেলসের মধ্যে অবশ্যই ফেয়ারনেস থাকতে হবে, সেলসটা যাতে কোনো নেগেটিভ সেলস না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। সেলফ কন্ট্রোল ইন ইমোশনস, অনেক সময় কিন্তু কাস্টমার হ্যান্ডেলিং এর সময় ইমোশন হারানোর ব্যাপার ঘটে। তো ওই ইস্যুতে অবশ্যই ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। এন্ড কেয়ারিং ফর কাস্টমার, অলওয়েজ কাস্টমার ইজ দ্য কিং। সো কাস্টমার কেয়ারের প্রতি অবশ্যই একজন মেডিকেল প্রমোশন অফিসারকে সার্বিকভাবে সজাগ থাকতে হবে। সো এরপর আমরা যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে একজন মেডিকেল প্রমোশন অফিসার যখন কাস্টমারের সামনে কোনো একটা প্রোডাক্ট সলিউশন অফার করবে, সেক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, সেল দ্য প্রবলেম ইউ সলভ। সেল দা প্রবলেম ইউ সলভ, আপনি যে সমস্যাটা সমাধান করতে পারবে আপনার প্রোডাক্টটা, সেটাকে সেল করতে হবে, নট দা প্রোডাক্ট। প্রোডাক্ট সেল করলে হবে না, প্রোডাক্টের ব্র্যান্ড নেম সেল করতে হবে না। একটা প্রোডাক্ট যে প্রবলেমটা সলভ করতে পারবে, সেই প্রবলেমটাকে মূলত সেল করতে হবে, সেই প্রবলেমটা তুলে ধরতে হবে, সলিউশনটাকে তুলে ধরতে হবে এট এ টাইম। তবে কিন্তু একটা প্রোডাক্টের সেলস সহজে হবে, অথবা একটা প্রোডাক্টের প্রেসক্রিপশন সহজেই করা সম্ভব হবে। সো ইউ হ্যাভ টু টেল এ স্টোরি বিফোর ইউ ক্যান সেল এ স্টোরি। একজন কাস্টমারকে একটা প্রোডাক্ট অফার করার আগে অবশ্যই কাস্টমারকে আগে ওই প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। সেজন্য বলা হচ্ছে ইউ হ্যাভ টু টেল এ স্টোরি, ওই প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে বিফোর ইউ ক্যান সেল এ স্টোরি।
মানে এই প্রোডাক্টটাকে আরএক্স এ কনভার্ট করার আগে অথবা সেলস এ কনভার্ট করার আগে অবশ্যই প্রোডাক্টের স্টোরিটা বলতে হবে, সেটাকে আমরা বলছি হলো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ডিটেইলিং। সো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ডিটেইলিং এ অবশ্যই এক্সপার্ট হতে হবে, তবে কিন্তু কাস্টমার কাছে একটা ইনফরমেশন অথবা একটা ডিটেইলিং টাচ দিতে হবে, সহজে সে অ্যাকসেপ্ট করবে, ট্রাস্ট করবে, রিসিভ করবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা। আজকে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আহ, আপনার দা সুপার সেলস প্রফেশনালদের যে প্র্যাকটিসটা কি কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করলাম। আজকে আমাদের যে টপিকসটা ছিল সেটা হলো দ্য বেস্ট প্র্যাকটিস অফ সুপার সেলস প্রফেশনাল ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আশা করি অবশ্যই আপনাদের এটা ভালো লেগেছে। তো আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।